আচ্ছা, আগে আমাদের যেটা দেখতে হবে কাইনেটিক থিওরি অফ গ্যাস, অর্থাৎ গ্যাসের গতি ও তত্ত্ব। এইখানে আগে কতগুলো স্বীকার্য বা পস্টুলেটস আছে, অর্থাৎ যার উপর বেস করে কাইনেটিক থিওরিটা দাঁড়িয়ে আছে। তো সেখানে পস্টুলেটস এর ইনফরমেশন গুলো মনে রাখতে হবে ছোট করে। সেটা হচ্ছে, বলা আছে কাইনেটিক থিওরিতে সাইজ অফ মলিকুল। তো গ্যাসের যে মলিকুল তার যে সাইজ, সেইটা কিন্তু গ্যাসের যে টোটাল ভলিউম তার রেসপেক্টে নেগলিজেবল। গ্যাসের টোটাল ভলিউম ধরো এরকম, যদি আমি ভি ধরে নিই, গ্যাসের ভলিউম বলতে বেসিক্যালি বোঝায় কিন্তু কন্টেনারের ভলিউম। গ্যাসের ভলিউম তো আলাদা করে, গ্যাস মলিকুলগুলো যদি সব এক জায়গায় করো তাহলে তো তার ভলিউম খুব ছোট হবে। গ্যাস মলিকুলগুলো আসলে তো গ্যাসের মধ্যে এরকম ভাবে ছড়িয়ে রয়েছে, চারিদিকে ছড়িয়ে রয়েছে, তাই না? যতটা সম্ভব ছড়িয়ে রয়েছে। এবার আমি যদি বলি যে গ্যাসের টোটাল মলিকুলগুলোকে এক জায়গায় করবো, তার ভলিউম মাপবো, তাহলে তো সব মলিকুল এক জায়গায় করলে এইটুকুনি জায়গার মধ্যে চলে আসবে। তাহলে গ্যাসের ভলিউম বলতে কন্টেনারের ভলিউমকে বোঝায়, এটা মনে রাখবে সবসময়। তাহলে গ্যাস the size of molecule is negligible when compared to the volume of the container. The average separation between them is very large compared to their dimension. তাহলে তাদের পারস্পরিক যে সেপারেশন সেটা তাদের ডাইমেনশনের তুলনায় অনেক বড়, অনেক বড়। এবার মলিকুলগুলো কি করে? মলিকুলগুলো একে অন্যের সাথে কোলাইড করে বা কন্টেনারের ওয়ালের সাথে কোলাইড করে, সংঘর্ষ করে। এবং এই সংঘর্ষগুলোকে আমরা ধরে নিই সেটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক কলিশন। এই যে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন 1 ধরা হয়েছে, ই সংঘর্ষ গুণাঙ্ক। দে আর কনসিডার্ড অ্যাজ হার্ড স্ফেরিক্যাল বল। তাহলে ধরে নেওয়া হচ্ছে তারা একে অন্যের সাথে কোলাইড করছে বা কন্টেনারের ওয়ালের সাথে কোলাইড করছে। এবার প্রেশারের কনসেপ্ট কি? এগুলো থেকে কিন্তু প্রচুর অ্যাসারশন রিজন টাইপের কোশ্চেন হতে পারে। কনসেপ্ট অফ প্রেশার এক্সার্টেড by the gas on the wall is the consequence of repeated collision of gas molecule with the wall. তাহলে এই যে গ্যাস মলিকুল, ধরো এটা একটা ওয়াল রয়েছে, ওয়ালের সাথে গ্যাস মলিকুলগুলো কোলাইড করছে, তার জন্য মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে একটা। ধরো গ্যাস মলিকুল এলো ভি ভেলোসিটিতে, রিটার্ন করছে ভি ভেলোসিটিতে, পারফেক্ট ইলাস্টিক কলিশন। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে? 2 mv, যেমন আমরা মেকানিক্সে পড়েছি। এসে যদি একই ভেলোসিটি নিয়ে রিটার্ন করে তাহলে 2 mv মোমেন্টাম চেঞ্জ হচ্ছে একটার জন্য। তাহলে এরকমভাবে অসংখ্য মলিকুল এসে স্ট্রাইক করছে, তাহলে 1 সেকেন্ডে যে মোমেন্টামে চেঞ্জ হবে তাকে আমরা বলবো ফোর্স। আর ওই ফোর্সকে আমি যদি এরিয়া দিয়ে ডিভাইড করি তাহলে আমি পাবো প্রেশার। তাহলে প্রেশার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, ধরো 1 সেকেন্ডে এনখানা মলিকুল আসছে, এসে স্ট্রাইক করছে, তাহলে এন ইন্টু 2 mv, এটা হচ্ছে ফোর্স হয়ে গেল। আর তাকে তুমি যদি এরিয়া দিয়ে ডিভাইড করো কন্টেনারের, তখন তুমি পেয়ে যাবে হচ্ছে প্রেশার। বোঝা গেছে? তাহলে এইভাবে গ্যাসের প্রেশারটা আমরা মেজার করি। ডিউরিং দ্য মোশন দে ডু নট ইন্টারাক্ট উইথ ইচ আদার। মোশনের সময় কিন্তু তারা একে অন্যের সঙ্গে কোনো ধরনের ইন্টারাকশন করে না, কারণ তাদের মধ্যে কোনো আন্তরাণবিক বল, আকর্ষণ বল নেই। এটা ধরেই নেওয়া হয়েছে যে কোনো ইন্টারমলিকুলার ফোর্স নেই। শুধু যখন তারা কলিশন করছে একে অন্যের সাথে, তখন একটা বল আরেকটা বলকে যেরকমভাবে স্ট্রাইক করে, অর্থাৎ ধরো আমরা যদি এরকম ধরে নিই, একটা বল আরেকটা বলকে স্ট্রাইক করছে, তখন একজন আরেকজনকে ঠেলবে নর্মাল রিয়াকশন দিয়ে। এই ফোর্স ছাড়া আর কোনো ফোর্স কাজ করে না। এবার যখন সেপারেশন হয়ে গেল তখন তো ফোর্স আর থাকছে না, তাহলে কন্ট্যাক্টের সময় একটা ফোর্স ডেভেলপ করছে, তারপরে ফোর্স বন্ধ হয়ে যাচ্ছে, থাকছে না। ডিউরিং দ্য মোশন দে ডু নট ইন্টারাক্ট উইথ ইচ আদার এক্সেপ্ট ডিউরিং কলিশন। দে ডু নট ডিফর্ম ডিউরিং কলিশন। কলিশনের সময় তাদের কোনো ডিফরমেশন হয় না। সো ফোর্স ডিউরিং দ্য কলিশন ইজ ভেরি শর্ট রেঞ্জ ফোর্স হুইচ অনলি অ্যাক্ট ডিউরিং কলিশন। পোটেনশিয়াল এনার্জি খুব ইম্পর্টেন্ট। আইডিয়াল গ্যাসের পোটেনশিয়াল এনার্জি কিন্তু জিরো, কোনো ইন্টারমলিকুলার ফোর্স থাকে না। সো আইডিয়াল গ্যাসের পোটেনশিয়াল এনার্জি জিরো। এটা আমরা আগেও থার্মোডাইনামিক্সে বলেছিলাম যে আইডিয়াল গ্যাসের যে ইন্টারনাল এনার্জি সেটা কাইনেটিক নেচারের হয়। ইন্টারনাল এনার্জি ইউ, সেটা হচ্ছে সামেশন ওভার কেই অনলি।
কারণ পোটেনশিয়াল এনার্জিও জিরো, আর ভাইব্রেশনাল এনার্জি লো টেম্পারেচারে নর্মাল টেম্পারেচারে থাকে না। ফলে আইডিয়াল গ্যাসের যে টোটাল ইন্টারনাল এনার্জি সেটা মূলত সব মলিকুলের কাইনেটিক এনার্জির সাম। During motion, molecules do not interact, so potential energy zero. Total energy can be considered as the sum of kinetic energies of all molecules. The total energy equal to summation over kinetic energy. During collision, time of contact is negligible compared to the time of between two successive collision. আর দুটো কলিশনের মধ্যে যে টাইম সেটা অনেক বড় কম্পেয়ার টু তাদের যে কন্ট্যাক্ট সময়টা, অর্থাৎ তারা একে অন্যের সঙ্গে সংঘর্ষ করছে, সংঘর্ষের সময় যেটা আমি যদি ধরে নিই এটা ডেল্টা T1, এই সময়টা যে সময়ের মধ্যে ওরা একসঙ্গে থাকছে কোলাইড করছে, আর তারপরে এই যে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে সে তো কি আরেকটা কোলেশন করবে, তাহলে এই যে মুভ করছে এই যদি সময় আমি ডেল্টা T2 ধরি, তাহলে ডেল্টা T2 ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান ডেল্টা T1। তারা যে একটা কলিশনের সঙ্গে আরেকটা কলিশনের সময় সেটা কন্ট্যাক্ট টাইমের থেকে অনেক বড়। তাহলে দুটো পরপর কলিশনের মধ্যে যে time between two successive collision is called relaxation time. Distance between two collision is called free path. এই free path এর উপর কিছু কোশ্চেন দেয়। র্যান্ডাম মোশন, মলিকুলগুলো এদিক ওদিক অনবরত র্যান্ডামলি ছুটে বেড়াচ্ছে, এদিক ওদিক, কোনো ওদের আগে থেকে কোন দিকে যাবে কিছু জানা যায় না, র্যান্ডাম মোশন, এটাকে আমরা কি বলি ব্রাউনিয়ান মোশন। ওকে, গ্র্যাভিটির এফেক্ট এখানে নেগলিজেবল। ওবে দ্য আইডিয়াল গ্যাস ল, আইডিয়াল গ্যাস ল ওবে করে, আইডিয়াল গ্যাস সবসময় পিভি করে এনআরটি। এবার আইডিয়াল রিয়েল গ্যাসও কিন্তু আইডিয়াল গ্যাসের মতন ওবে করে, কিন্তু লো প্রেশার আর হাই টেম্পারেচারে। লো প্রেশার হাই টেম্পারেচারে রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করে, এটা কন্ডিশনটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার ফর্মুলাগুলো লেখা শুরু করো, যে মেন আমাদের কোন ফর্মুলাগুলো কাজে লাগে। একটা কপি নাও, কপি নিয়ে ফর্মুলা লেখো, কারণ প্রচুর নোটস লেখা আছে, অতটা বেশি কাজে লাগবে না, একটু ছোট করে পড়তে হবে। তো ফার্স্ট অফ অল আমরা আইডিয়াল গ্যাসের যে ইকুয়েশন পিভি কর এনআরটি জানবো। এবার আর হচ্ছে, এগুলো তোমরা অলরেডি জানো, আগে বলে দিচ্ছি। আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, আর এর ভ্যালু কত 8.31 জুল পার মোল পার কেলভিন। 8.31 জুল পার মোল পার কেলভিন। ওকে, এই আর এর ভ্যালু হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে বোলজম্যান কনস্ট্যান্ট কত, বোলজম্যান কনস্ট্যান্ট হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট বাই অ্যাভোগাড্রো নাম্বার। ওকে, তাহলে কে এর ভ্যালুটা হচ্ছে 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার মলিকুল পার কেলভিন। কে এর সময় কিন্তু মলিকুল চলে আসবে, আর আর এর সময় মোল আসবে। যখনই তোমাকে মোল নাম্বার দিয়ে কোনো কাজ করতে হবে, একদম ছোট টেকনিক জেনে রাখো। ধরো তুমি এন মোল গ্যাসের ইকুয়েশন লিখতে চাইছো, তোমাকে লিখতে হবে পিভি ইকুয়াল এন আর টি, এন মোল গ্যাস। আর যদি এন সংখ্যক মলিকুলের জন্য ইকুয়েশন লিখতে যাও, ধরো একটা গ্যাস কন্টেনারে 5খানা মলিকুল আছে, তখন তুমি লিখবে পিভি ইকুয়াল টু এন কেটি। তাহলে এখানে এন হচ্ছে মোল নাম্বার, আর এই এনটা হচ্ছে মলিকিউল নাম্বার। যখনই তুমি মলিকুলের রেসপেক্টে লিখতে চাইছো আইডিয়াল গ্যাস ইকুয়েশন, তখন তুমি লিখবে পিভি ইকুয়াল এন কেটি লিখবে, তখন কিন্তু এনআরটি আসবে না, এন কেটি লিখবে।
আচ্ছা, মোল নাম্বার কি করে পাওয়া যায়? গ্যাসের মাসকে গ্যাসের মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করতে হবে, দ্যাট ইজ কল্ড মোল নাম্বার। সবাই জানো সেটা, ব্যাস ফর্মুলা লিখে রাখবে। আরেকটা হতে পারে গ্যাসের নাম্বার অফ মলিকুল যদি জানা থাকে তাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করো, তাহলেও তুমি পেয়ে যাবে। তাহলে মোল নাম্বার হচ্ছে মাস বাই মলিকুলার ওয়েট বা নাম্বার অফ মলিকুলস বাই অ্যাভোগাড্রো নাম্বার। ওকে। একটা গ্যাসের অবস্থা বা স্টেট সেটা কি দ্বারা ডিটারমাইন্ড হয়? তার প্রেসার, ভলিউম, টেম্পারেচার কোঅর্ডিনেট দিয়ে। একটা গ্যাস যদি একটা পার্টিকুলার প্রেসার, ভলিউম, টেম্পারেচারে থাকে তখন আমরা বলি গ্যাসটা একটা অবস্থায় রয়েছে বা স্টেটে রয়েছে। প্রসেস মানে স্টেটের পরিবর্তন, কোনো না কোনো কোঅর্ডিনেটের পরিবর্তন হবে। আর প্রসেস হলে একটা পরিবর্তন হওয়া মানে আরেকটার পরিবর্তন অবশ্যই হবে। তাহলে যে কোনো একটা প্রসেস যখন চলে তখন অন্তত দুটো ভেরিয়েবলের পরিবর্তন হয়, অ্যাটলিস্ট দুটো। একটাকে তুমি কনস্ট্যান্ট রাখতে পারো, দুটোকে কনস্ট্যান্ট রাখা যাবে না, কারণ দুটোকে কনস্ট্যান্ট রাখলে তৃতীয়টাও কনস্ট্যান্ট হয়ে যাবে অটোমেটিক। তাহলে আমি একটাকে কনস্ট্যান্ট রেখে অন্যগুলোর পরিবর্তন যখনই দেখব তখনই হচ্ছে সেখানে একটা প্রসেস ঘটবে, বা তিনটেরই পরিবর্তন একসাথেই হতে পারে। এবার কতগুলো টেকনিক আমাকে মাথায় রাখতে হবে, কারণ অঙ্ক করার সময় না আমাদের অনেক সময় মাথায় থাকে না যে অঙ্কটা শুরু করব কি করে বা অঙ্কটার টেকনিকটা কি হবে। যখনই কোনো প্রসেস কোনো একটা ক্লোজ কন্টেনারে হচ্ছে যেখান থেকে মলিকুল বাইরে বেরিয়ে যাবে না, বা গ্যাসটার কোনো রিয়াকশান হচ্ছে না, গ্যাসের কোনো মলিকুলার লেভেলে চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ গ্যাসটা মলিকুল থেকে অ্যাটমে পরিণত হচ্ছে না, নর্মাল অবস্থা। ধরো একটা অক্সিজেন গ্যাস আছে একটা কন্টেনার, এবার সেটার কন্টেনারটা তুমি একটুখানি তার পিস্টনটা একটুখানি ধরো উপরের দিকে উঠিয়ে দিলে বা নিচে নামাচ্ছ, যাই করছে এই মলিকুলগুলো এর ভেতরেই রয়েছে। তাহলে ক্লোজ কন্টেনার যদি হয় যেখান থেকে মলিকুল এসকেপ করতে পারবে না, ফলে তার ভেতরে যে কোনো প্রসেসের সময় আমরা যেভাবে অঙ্কটাকে ভাববো সেটা হচ্ছে তার মূল নাম্বারটা কনস্ট্যান্ট করে দেবো। তাহলে কোনো একটা সময় যখন এটা ধরো কন্টেনারটা একটা স্টেট ওয়ানে রয়েছে, তখন তার P1 V1 হচ্ছে NR T1 হবে। পরে যখন স্টেটটা বা অবস্থা পরিবর্তন হয়ে গেল তখন T2 V2 ইকুয়াল টু NR T2 হবে। তার মানে এই যে এন যেটা মূল নাম্বার সেটা হচ্ছে সবসময় P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তাহলে যে কোনো ক্লোজ কন্টেনারে যে প্রসেস চলে তার ক্ষেত্রে TB বাই Tটা সবসময় কনস্ট্যান্ট হয়, মাথায় ঢোকাবে এগুলো। ঠিক আছে, কারণ আমরা কিন্তু অঙ্কের যে শুরুটা কি করে হবে ওই অঙ্কটা আমরা অনেক সময় ডাউট হয়ে যায়। ক্লোজ কন্টেনারের প্রসেস হওয়া মানে নাম্বার অফ মলিকুলস সেখানে কনস্ট্যান্ট হয়ে গেল, ফলে সেখানে P1 V1 ইকুয়াল টু P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 হবে। ক্লিয়ার? এই যে আমি টাইপগুলো করে দিয়েছি এখানে, এইগুলোই কিন্তু বেসিক্যালি পরীক্ষায় আসে ঘুরিয়ে ফিরিয়ে, এর বাইরে কিছু আসে না। মিক্সিং অফ গ্যাস, তুমি দুটো গ্যাসকে মিক্স করাতে চাইছো, এবার ধরো বলে যে মিক্স করানোর পরে ফাইনাল প্রেশার কি হবে বা ফাইনাল টেম্পারেচার কি হবে, তার রিলেটেড কিছু প্রবলেম দেয়। ধরো দুটো আলাদা আলাদা গ্যাস কন্টেনার আছে, মাঝখানে একটা কর্ক দিয়ে এটা সেপারেট করা আছে। এইদিকে যে কন্টেনার তাতে গ্যাস আছে, প্রেশার P1, ভলিউম V1, টেম্পারেচার T0, মল নাম্বার N1। দ্বিতীয়টার মূল নাম্বার N2, তার প্রেশার P2, ভলিউম V2, টেম্পারেচার T0। একই টেম্পারেচার আমরা করছি, আইসোথার্মাল কন্ডিশনে করছি। এবার এখানে তুমি কিভাবে অঙ্কটাকে ভাবতে পারো? দেখো, যেহেতু তুমি এখানে অলরেডি তুমি যদি পুরোটাকে একটা সিস্টেম ধরো, কর্কটাকে যখন সেপারেট বলছে, কর্কটাকে যদি রিমুভ করে দেওয়া হয় তখন ফাইনাল প্রেশার কত হবে। অলরেডি দেখো এখানে তুমি দুটো কন্ডিশন কাজে লাগাতে পারবে। অলরেডি আমার এখানে দুটো আগে থেকেই থার্মাল ইকুইলিব্রিয়ামে বসেই আছে, T0 টেম্পারেচার, ফলে ফাইনাল টেম্পারেচার T0ই থাকবে, কারণ কোনো হিট এক্সচেঞ্জ হবে না ডিউ টু নো ডিফারেন্স ইন টেম্পারেচার। ফলে ফাইনাল টেম্পারেচার কত হবে? অ্যান্সার হচ্ছে T0, ব্যাস, ইকুইলিব্রিয়াম টেম্পারেচার। এবার যেহেতু ফাইনাল টেম্পারেচার T0ই হবে, এবার তুমি মোল নাম্বারকে কনজার্ভ করো। পুরো কন্টেনারের মোল নাম্বার কত হবে? পুরো কন্টেনারের যে ফাইনাল মোল নাম্বার, কারণ কন্টেনার থেকে তো গ্যাস বাইরে বেরিয়ে যাচ্ছে না, দুজনের মধ্যে মিক্স হচ্ছে, তাহলে ফাইনাল মোল নাম্বার ইকুয়াল টু ইনিশিয়াল মোল নাম্বার হবে, অর্থাৎ NF ইকুয়াল টু N1 প্লাস N2 হবে, তাই না? তাহলে ফাইনাল প্রেশার আমি ধরে নিচ্ছি PF। এখানে ধরো তুমি যখন কর্ক সরিয়ে দিয়েছো সব গ্যাসগুলো মিক্স হয়ে গেছে, তাহলে ফাইনাল প্রেশার আমি ধরে নিচ্ছি পুরো সিস্টেমটার PF হচ্ছে ফাইনাল প্রেশার।
আর ফাইনাল ভলিউম কত? V1 প্লাস V2। ফাইনাল ভলিউম হচ্ছে V1 প্লাস V2। ওকে, তাহলে PF ইন্টু V1 প্লাস V2 বাই T0, বুঝেছো মোল নাম্বারের ফর্মুলা, ইকুয়াল টু N1 হচ্ছে P1 V1 বাই T1 T0 বা প্লাস P2 V2 বাই T0। এখানে একটা আর ছিল সব জায়গাতেই, আরটা অবশ্যই সব জায়গাতেই ছিল, আরটা ক্যান্সেল হয়ে গেল বেসিক্যালি। তাহলে ফাইনাল প্রেসার কত হবে? P1 V1 প্লাস P2 V2 বাই V1 প্লাস V2। বোঝা গেছে? তাহলে আইসোথার্মাল কন্ডিশনে যদি আমি গ্যাসগুলোকে মিক্স করি, দু তিনটে গ্যাসকে, তখন তার ফাইনাল প্রেসার যেটা হয় সেটা হচ্ছে সামেশন ওভার PI VI বাই সামেশন ওভার VI। বোঝা গেছে? তাহলে এটা মনে রাখবে, কারণ এগুলোই পরীক্ষায় কিন্তু খুব কমন কোশ্চেন। আচ্ছা, ডালটনস ল অফ পার্শিয়াল প্রেসার বেসিক্যালি মোল নাম্বার কনসেপ্ট করে এসছে। ডালটন ল আমাদের দরকার নেই। বেসিক্যালি কি হয়েছে, তিনটে ইকুয়াল টেম্পারেচারে ইকুয়াল ভলিউমে আমি যদি তিনটে গ্যাসকে মিশিয়ে একটা সেম ভলিউমের কন্টেনারের মধ্যে ঢুকিয়ে দিই কম্প্রেস করে, প্রত্যেকের ভলিউম কি আছে? ভি ভি ভি। ফাইনাল ভলিউম কত আছে? ভি। তা তিনটে গ্যাস ইকুয়াল টেম্পারেচার ইকুয়াল ভলিউমে মিশিয়ে দিলাম সেম ভলিউমে কোনো একটা কন্টেনার, তার মানে ওরা সামাও কম্প্রেস হয়ে গেল, তখন প্রেশারটা কি হয়ে যাবে না, অ্যাড অন হয়ে যাবে। এটাকে আমরা বলি পার্শিয়াল প্রেশার, অর্থাৎ যে ফাইনাল প্রেশার হবে সেটা হচ্ছে এই প্রত্যেকটা প্রেশারের সাম। খুব খুব কমন মানে এই প্রুফটা সহজ। সেটা হচ্ছে তুমি যে এখানে মেশাচ্ছ, তাহলে ফাইনাল ভলিউম ইনিশিয়াল প্রত্যেকটা ভলিউম এক থাকছে, ফাইনাল টেম্পারেচার সেম থাকছে। তাহলে মোল নাম্বার যদি কনজার্ভ করো, ফাইনাল মোল নাম্বার কি হবে? NF, সেটা হচ্ছে N1 প্লাস N2 প্লাস N3, মোল নাম্বার কনজার্ভ করছে। তাহলে বুঝেছো ওখান থেকে PF V বাই T ইকুয়াল টু P1 V বাই T প্লাস P2 V বাই T প্লাস P3 V বাই T, সব কেটে গিয়ে PF ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3। তাহলে এই যে প্রেশার, সেটা হচ্ছে প্রত্যেকটা গ্যাসের যে প্রেশারের আলাদা আলাদা করে কন্ট্রিবিউশন তার সাম, এটাকেই বলে পার্শিয়াল প্রেশার। আচ্ছা, গ্যাস ল এর বিভিন্ন ধরনের ফর্ম আছে, মাথায় রাখবে। একটা কন্টেনারের মধ্যে যখন গ্যাস থাকে, যেটা আমাদের বেশিরভাগ কাজে লাগে, তখন আমরা PV ইকুয়াল টু nRT ইউজ করি। কিন্তু যখন একটা অ্যাটমসফিয়ারের মধ্যে গ্যাস কনসিডার করা হচ্ছে, তখন সেখানে তো তুমি একটা ভলিউমকে ডিফাইন করতে পারবে না ওখানে, তখন আমাকে লিখতে হয় পি ইকুয়াল টু রো আর টি বাই এম। কেন, কিভাবে আসে দেখো, পিভি ইকুয়াল টু এন, এন হচ্ছে গ্যাসের মাস বাই মলিকুলার ওয়েট, মোল নাম্বার যেটা। এবার তুমি ভিটা এদিকে নিয়ে আসো, তাহলে পি কত হলো? স্মল এম বাই ভি, তার মানে মাস বাই ভলিউম মানে কি ডেনসিটি, ওটাই রো হয়ে গেল। তাহলে পি ইকুয়াল টু রো আর টি বাই ক্যাপিটাল এম, এটাকে বলে অ্যাটমসফিয়ারিক প্রেশার ফর্ম। কারণ হচ্ছে অ্যাটমসফিয়ারে তুমি গ্যাসের ডেনসিটি মাপতে পারবে, গ্যাসের ভলিউম কি করে মাপবে? গ্যাসের ভলিউম মাপার কোনো উপায় নেই, গ্যাস তো অনন্ত বিস্তৃত, তো তুমি ভলিউম কি করে মাপবে? তাহলে গ্যাসের ডেনসিটি দেখে তুমি ওই জায়গার প্রেশার সম্বন্ধে আইডিয়া করতে পারবে। ডেনসিটি মেজারেবল কোয়ান্টিটি, বোঝা গেছে? তাহলে অ্যাটমসফিয়ারিক ফর্ম যেটা যেই মেন্সে কাজে লাগে, নিটে অতটা কাজে লাগে না, সে মনে রাখবে পি হচ্ছে রো আর টি বাই ক্যাপিটাল এম, দিস কল অ্যাটমসফিয়ারিক ফর্ম অফ আইডিয়াল গ্যাস ল। আগে যেটা বলেছিলাম পিভি ইকুয়াল টু এনকেটি, যদি তুমি মলিকুল সংখ্যা সাপেক্ষে লিখতে চাও তখন বোল্টজম্যান কনস্ট্যান্ট দিতে হবে, আর যদি মোল নাম্বারের রেসপেক্টে লিখতে চাও তাহলে মোলার গ্যাস কনস্ট্যান্ট দিতে হবে। তাহলে পিভি ইকুয়াল টু এনকেটি আর পিভি ইকুয়াল টু এনআরটি একই ফর্মুলা, কোনো পার্থক্য কিছু নেই। ব্যারোমেট্রিক রিলেশন যেই মেন্সের জন্য জেনে যেতে পারো যে হাইটের সাথে প্রেশারের ফ্লাকচুয়েশন কিভাবে হয়, সেটা হচ্ছে পি ইকুয়াল টু P0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস mgh বাই RT। টি হচ্ছে টেম্পারেচার, এটা আমাদের নিটের জন্য দরকার নেই, ছেড়ে দেবে, চাপ নেবে না কোনো। বয়েলস ল তোমরা অলরেডি আইসোথার্মাল এক্সপানশন বা আইসোথার্মাল প্রসেসে করেছো, সেখানে একটা গ্রাফ আমি বলবো ইম্পর্টেন্ট। আচ্ছা, পি ভার্সেস ভি গ্রাফ তো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হচ্ছে, দুটো টেম্পারেচার কনস্ট্যান্ট মাস যদি হয় তাহলে T2 গ্রেটার দ্যান T1 হবে। আর
টি ভার্সেস 1/v, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন হবে। এই গ্রাফটা নতুন। যদি দুটোই একই টেম্পারেচারে আলাদা আলাদা মাস করে দাও তখনও কিন্তু রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে, কিন্তু m2 গ্রেটার দ্যান m1 হবে। মাথায় রাখবে এটা, ঠিক আছে? দুটো প্যারামিটারের টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখলাম, মাসগুলো আলাদা আলাদা করলাম, ফলে যে নতুন গ্রাফ আমি পাবো তার ক্ষেত্রে গ্রাফটা যত উপরের দিকে উঠবে তত তার মাস বাড়বে, ঠিক আছে? চার্লস ল মানে আইসোবারিক প্রসেস। চার্লস ল মানেই আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেসে ভি প্রপোর্শনাল টু টি হয়, সেটা এখানে দেখানো আছে। এবং এটা আমরা মনে আছে নিটে এই ইয়েতে আমরা অলরেডি থার্মোডাইনামিক্সে পড়েছিলাম যে কনস্ট্যান্ট প্রেসারে ভলিউম টেম্পারেচার গ্রাফ, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন হবে, এবং প্রেসার যত বাড়বে স্লোপ তত কমবে। তাহলে এখানে কিন্তু অবশ্যই P1 গ্রেটার দ্যান P2, কারণ থিটা হচ্ছে 1/p এর সাথে প্রপোর্শনাল। এগুলো সব আমরা থার্মোডাইনামিক্সে বলেছি, ফলে এখানে নতুন করে কিছু নেই, তোমরা গ্রাফগুলো এক জায়গাতে আঁকবে যে কোনো। তাহলে কনস্ট্যান্ট প্রেসারে V1/T1 ইকুয়াল টু V2/T2 হবে, অর্থাৎ V2/V1 হচ্ছে T2/T1। গেলু-সাক্স ল মানে প্রেসার ল। কনস্ট্যান্ট ভলিউমে প্রেসার টেম্পারেচার প্লট আর কনস্ট্যান্ট প্রেসারে ভলিউম টেম্পারেচার প্লট একই কথা, একই রকম দেখতে। কারণ এখানেও আমার কনস্ট্যান্ট ভলিউম যদি হয়ে যায় তাহলে তার প্রেসার টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল হবে, P2/P1 ইকুয়াল T2/T1 হবে কনস্ট্যান্ট ভলিউম। ওকে, এগুলো তোমরা যদি থার্মোডাইনামিক্সে টুকে থাকো তাহলে এখানে আর টোকার দরকার নেই, ঠিক আছে? এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। ডেনসিটি অফ গ্যাস, ডেনসিটি সম্বন্ধে কিন্তু খুব বেশি আলোচনা আমরা থার্মোডাইনামিক্সে করিনি। গ্যাসের ডেনসিটি কার কার উপর ভ্যারি করে? গ্যাসের ডেনসিটির ফর্মুলা আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, P ইকুয়াল টু রো RT/m। তাহলে আমি যদি ডেনসিটিকে আলাদা করি তাহলে সেটা PM/RT হবে। তাহলে ডেনসিটি কার সাথে প্রপোর্শনাল থাকছে? প্রেসারের সাথে। যদি টেম্পারেচার এবং মাস কনস্ট্যান্ট থাকে, প্রেসার যত বাড়বে ডেনসিটি বাড়বে। মাস এবং প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে টেম্পারেচারের সাথে ডেনসিটি ইনভার্সলি ভ্যারি করবে। আর কনস্ট্যান্ট মাসের জন্য প্রেসার প্রপোর্শনাল টু 1/ভলিউম হবে, কনস্ট্যান্ট মাস আর কনস্ট্যান্ট টেম্পারেচার। ডেনসিটি প্রপোর্শনাল টু 1/v হবে কনস্ট্যান্ট মাসের জন্য। গ্রাফগুলো দেখে নিতে পারো, ডেনসিটির গ্রাফ। প্রেসার এক্সার্টেড বাই গ্যাস মলিকুল অন দ্য ওয়াল অফ দ্য কন্টেনার, ডেরিভেশন দরকার নেই আমাদের, ফর্মুলা আমি মনে রাখবো, ঠিক আছে? এই হচ্ছে আমার ফর্মুলা, লিখে রাখো ফর্মুলা। PV ইকুয়াল টু 1/3 mn VRMS স্কোয়ার বা 1/3 m প্রাইম VRMS স্কোয়ার। এবার এন কোনটার মানে কি ভালো করে জানো। m প্রাইমকে আমরা বলছি টোটাল মাস অফ দ্য গ্যাস। তাহলে টোটাল মাস মানে কি? একটা মলিকুলার মাস ইন্টু মলিকুল নাম্বার। তাহলে এখানে স্মল এমটা হচ্ছে একটা মলিকুলের মাস, মাস অফ এ সিঙ্গেল মলিকুল, আর এন হচ্ছে মলিকুল নাম্বার। বোঝা গেছে ফর্মুলা? PV ইকুয়াল টু 1/3 mn VRMS স্কোয়ার, এটা হচ্ছে ওয়ার্কিং ফর্মুলা, মেন ওয়ার্কিং ফর্মুলা এখানে প্রেসারে। এবার তুমি যদি ভলিউম দিয়ে ডিভাইড করে দাও
কি কত হবে 1/3 mn বাই ভি অর্থাৎ মাস বাই ভলিউম মানে কি হয়ে যাবে ডেনসিটি। তাহলে পি ইকুয়াল টু কত হচ্ছে 1/3 রো ভি আর এম এস স্কোয়ার। তাহলে এটা আরেকটা ওয়ার্কিং ফর্মুলা। তাহলে এখান থেকে ভি আর এম এস কত √3p বাই রো, ভি আর এম এস কত √3p বাই রো, মাথার মধ্যে ঢোকাও √3p বাই রো। দেখো আচ্ছা এবার হয়ে গেল। দেখো পিভি ইকুয়াল টু আমরা 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু RT। আবার 1 মোল গ্যাস যদি হয়ে যায় তাহলে 1 মোল গ্যাসের মাস কত হবে মলিকুলার ওয়েট যেটা সেটা, কারণ 1 মোল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু স্মল এম একটা মলিকুলার মাস ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার হবে 1 মোল গ্যাসের নাম্বার মানে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে পিভি ইকুয়াল টু 1/3 এম ভি আর এম এস স্কোয়ার, সেই এম কিন্তু মলিকুলার ওয়েট। তাহলে পিভি ইকুয়াল টু আবার RT, আবার RT আবার পিভি ইকুয়াল টু 1/3 এম ভি আর এম এস স্কোয়ার। তাহলে দুটো যদি মিলিয়ে দিই তাহলে RT ইকুয়াল টু 1/3 এম ভি আর এম এস স্কোয়ার। তাহলে এখান থেকে ভি আর এম এস এর ফর্মুলা বেরোবে √3RT বাই ক্যাপিটাল এম। তুমি যদি এবার আর এর জায়গায় তুমি কে ইন্টু এন এ লিখে দাও তাহলে আর বাই এম কে আমি লিখতে পারি কে ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, আর মলিকুলার ওয়েট মানে মাস অফ এ মলিকুল ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এটা কেটে গেল। তাহলে আর বাই ক্যাপিটাল এম আর কে বাই স্মল এম একই কথা হয়ে গেল। তাহলে মাথার মধ্যে এটা ভালো করে ঢোকাও, এই হচ্ছে আসল ওয়ার্কিং ফর্মুলা যেটা তোমাদের প্রচুর কাজে লাগবে। এটাই হচ্ছে সব এই কাইনেটিক থিওরির মেন মানে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা এটা। ভিআরএমএস কত তিনটে ফর্মুলা আছে √3p বাই রো, √3RT বাই ক্যাপিটাল এম, √3KT বাই স্মল এম। পুরো মাথার মধ্যে ঢোকা হবে, এটা বুঝতে পারলে অটোমেটিক বাকিগুলো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আবারও বলছি ভিআরএমএস কত √3p বাই রো, √3RT বাই এম আর √3KT বাই স্মল এম। এই ফর্মুলাগুলো ভালো করে বলি। কোনো ডাউট আছে বলো, এনি কোশ্চেন? বুঝতে পারছো না কোনো ডাউট? আচ্ছা এবার হচ্ছে আমরা এনার্জির ওপরে যাব। আচ্ছা এনার্জির ব্যাপারটা পরে দেখাচ্ছি, আগে একটুখানি মোস্ট প্রবাবল ভেলোসিটি আর অ্যাভারেজ ভেলোসিটিটাও বলে দিই। আচ্ছা এখানে কি ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন এই জিনিসগুলো তোমাদের পড়ার দরকার নেই, যেই দিলে তাহলে আলাদা কথা, এইসব একদম পড়বে না, দরকার নেই। শুধু এই ফর্মুলাগুলো মনে রাখতে পারো, এবং এখানে একটা জিনিস তো মনে রাখতেই হবে অবশ্যই, সেটা হচ্ছে এইটা, এইটা ভালো করে মাথায় ঢোকাও। মনে রাখার নিয়ম আছে, সুবিধা আছে মনে রাখার। আরএমএস ভেলোসিটি তোমরা অলরেডি পড়েছো। আরএমএস ভেলোসিটির যে অরিজিনাল ডেফিনেশন, আরএমএস ভেলোসিটি হচ্ছে ইন্ডিভিজুয়াল সবকটা ভেলোসিটি স্কোয়ার করে সাম করে রুট করব। ভিআরএমএস এর অরিজিনাল ডেফিনেশন হচ্ছে রুট আন্ডার v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস v3 স্কোয়ার, এরকমভাবে সব যোগ করব প্লাস vn স্কোয়ার বাই n দিয়ে ভাগ করব, করে তার রুট করব। তাহলে ভেলোসিটিগুলো স্কোয়ার করে সাম করব
সাম করে তার অ্যাভারেজ নেব, তারপর তাকে রুট করবো। এই ফর্মুলাটা লিখে রাখো, ভিআরএমএসটা কিভাবে ক্যালকুলেট করা হয়। হয়তো তোমাকে 4-5টা মলিকুল দিয়ে বললো যে ভিআরএমএস ক্যালকুলেট করো, তখন কিভাবে করবে? তাহলে এই ফর্মুলাটা লেখো। আচ্ছা, মনে রাখবে আরএমএস ভেলোসিটি ভ্যালু সব থেকে বেশি হয়। আমরা যদি মলিকুলার ডিস্ট্রিবিউশনটা প্লট করি, যে একটা পার্টিকুলার ভেলোসিটিতে কতগুলো নাম্বার ওই ভেলোসিটিতে রয়েছে, সেটা দেখা যাবে যে খুব কম ভেলোসিটিওয়ালা মলিকুলের সংখ্যাও কম, আবার খুব বেশি ভেলোসিটি নিয়ে চলছে তার মলিকুলের সংখ্যাও কম। দেখা যায় একটা পার্টিকুলার ভেলোসিটিতে বেশিরভাগ মলিকুল থাকে, ওই ভেলোসিটিটাকে বলে মোস্ট প্রবাবল ভেলোসিটি। আরএমএস ভেলোসিটি সব থেকে হাই হয়, আর অ্যাভারেজ মাঝখানে থাকে। তাহলে আমরা এইগুলোতে অনেক সময় গুলিয়ে ফেলি যে কোনটা কি হবে। আরএমএসটা মনেই থাকে √3RT/m, কারণ এটা আমরা আগে থেকে পড়ে এসেছি, কিন্তু এখানে অ্যাভারেজ আর মোস্ট প্রবাবল অনেক সময় ভুলে যাই আমরা। মনে রাখা সহজ নিয়ম হচ্ছে আরএমএস মনে রাখবে সব থেকে বেশি, অ্যাভারেজ মানেই হচ্ছে মাঝখানে কিছু ভ্যালু, তাহলে অ্যাভারেজ মাঝখানে থাকে সবসময়। এটা কিন্তু অ্যাভারেজের ডেফিনেশনের সাথেই জিনিসটা কিন্তু ম্যাচ হয়ে গেল, অ্যাভারেজ মাঝখানে থাকে। আর মোস্ট প্রবাবল তাহলে সব থেকে কম হবে। এবার তুমি দেখো এই RT/m, KT/m, P/ρ এসবগুলো একই, সবারই হবে, রুটের আন্ডারে থাকবে, এটা নিয়েও সমস্যা নেই। শুধু তাহলে কোএফিশিয়েন্ট ফ্যাক্টর মনে রাখতে হবে। আরএমএস এর সময় 3 ইউজ করব, অ্যাভারেজের সময় আমি 8/π ইউজ করব। 3 এর থেকে 8/π একটু কম, তার থেকে 2 আরও কম। তাহলে মোস্ট প্রবাবলের ফ্যাক্টর হচ্ছে 2, আরএমএস এর ফ্যাক্টর 3, তার মাঝখানে আছে 8/π। এবার তুমি কোএফিশিয়েন্টগুলো বসিয়ে দাও, তাহলেই চলে আসবে। এই তিনটে রেশিও কত? মোস্ট প্রবাবল ইজ টু ভি অ্যাভারেজ ইজ টু ভি আরএমএস হচ্ছে √2 ইজ টু √8/π ইজ টু √3। খুব কাজের ফর্মুলা এটা, ঠিক আছে? যদিও আমাদের যাবতীয় অঙ্ক নিউমারিক্যাল যা দেবে আরএমএস এর উপর দিয়ে দেবে, যদি মোস্ট প্রবাবল বা অ্যাভারেজ দিয়ে কিছু দেয়ও, সেটা তোমাকে ইনফরমেটিভ হিসাবে দেবে, কখনোই অঙ্ক ওখান থেকে খুব একটা দেওয়ার কথা নয়, ঠিক আছে? এটা মনে রাখবে। আচ্ছা, এইবার রিলেটিভ নাম্বার অফ মলিকুলস একটা পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে দেখো, এটা মনে রাখবে, যত টেম্পারেচার বাড়বে না, তত কি হবে, এই গ্রাফটা আস্তে আস্তে ফ্ল্যাটের দিকে চলে যাবে, আর মোস্ট প্রবাবল ভেলোসিটি ভ্যালুও বাড়বে বাড়বে আর ফ্ল্যাটও হয়ে যাবে। আর যত লো টেম্পারেচারের দিকে যাবে তখন তো গ্রাফটা শার্প হবে, পিকটা বাদিকে চলে যাবে। এটা
এটা মনে রাখবে এই ডিস্ট্রিবিউশন প্যাটার্ন গুলো কিরকম হয়। এদিকে আমি প্লট করেছি রিলেটিভ নাম্বার অফ মলিকুলস, এদিকে হচ্ছে দুটো আলাদা আলাদা টেম্পারেচারে T1 T2 টেম্পারেচারে এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা প্লট করেছি। তাহলে T2 গ্রেটার দ্যান T1। এবার যদি একটা পার্টিকুলার টেম্পারেচার ফিক্স রেখেছি কিন্তু মলিকুলার ওয়েট চেঞ্জ করছি, তাহলে আমার ভেলোসিটি মলিকুলার ওয়েটের সাথে কিন্তু রুটের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ফলে মলিকুলার যত বাড়বে গ্রাফটার মোস্ট প্রবাবল ভেলোসিটি তত কমে যাবে, অ্যাভারেজ ভেলোসিটি আরএমএস ভেলোসিটি সবই কমে যাবে। এবং সেখানে রিলেটিভ নাম্বার যত ভেলোসিটি কমে যাবে তত রিলেটিভ নাম্বারটা ওইখানে বাড়বে, অনেক বেশি সংখ্যক মলিকুল সেই ভেলোসিটিতে থাকবে। যত মনে রাখবে টেম্পারেচার বাড়বে বা ভেলোসিটি যত বাড়বে তত বেশি মলিকুল ওই মানে ভেলোসিটিগুলোতে থাকার চেষ্টা করবে। এই জন্য কি হয়, যত গ্রাফগুলো নেচার থাকো দুই ক্ষেত্রেই, গ্রাফের নেচার হচ্ছে গ্রাফটা যত বাদিকে আমি সরিয়ে নিয়ে যাচ্ছি পিক লেভেলটা আস্তে আস্তে বাড়ছে। মানে আগে এই মোস্ট প্রবাবল ভেলোসিটি যত সংখ্যক মলিকুল থাকতো, এখন মোস্ট প্রবাবল ভেলোসিটি কমে গেলে অনেক বেশি সংখ্যক মলিকুল সেটাই থাকবে। তাহলে হিলিয়াম, নিয়ন, অক্সিজেন তিনটে গ্যাসের যদি রিলেটিভ স্টাডি করি, হিলিয়ামে সব থেকে মলিকুলার কম, ওর পিক লেভেল সব থেকে নিচে এবং সব থেকে ডান দিকে। তারপর দেখো নিয়ন আর একটু বাড়লো, তাহলে মলিকুলার বাড়লে ভেলোসিটি কমে যাবে, বাদিকেও সরে গেল, পিকটা উঠেও গেল। তাহলে যত বাদিকে সরবে পিক তত আস্তে আস্তে উপরের দিকে উঠবে। ঠিক আছে, এই ডিস্ট্রিবিউশন প্যাটার্নগুলো মনে রাখবে যদি দেয় কোশ্চেন। আচ্ছা, এখানে এইগুলো একবার দেখে রাখতে পারো, বাট এগুলো লেখা টেখার অত দরকার নেই। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন ফাংশন এই মাথা খারাপ করা ফাংশন এগুলো যেই মেন্স লেভেলে দিয়ে দেয়, যদি অঙ্ক দেয় এখান থেকে, যেই মেন্স যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে। অনেক সময় অঙ্ক দেয় যেটা, সেটা হচ্ছে এইটা মনে রাখতে হবে, ডিএন। ডিএন মানে কতগুলো মলিকুল ভি থেকে ভি প্লাস ডিবি ভেলোসিটির মধ্যে থাকবে। ভি থেকে ভি প্লাস ডিবি ভেলোসিটিতে কটা মলিকুল থাকবে, ডিএন ইকুয়াল টু ডিস্ট্রিবিউশন ফাংশন ইনটু ডিবি। তাহলে টোটাল নাম্বার অফ মলিকুল তোমাকে জানতে গেলে 0 থেকে ইনফিনিটি এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হবে, এটা একটা রুল। এবার ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু কত, সেটা হচ্ছে ডিএন বাই ডিবি, মানে নাম্বার অফ মলিকুল পার ইউনিট রেঞ্জ অফ স্পিড। প্রতি ইউনিট রেঞ্জ অফ স্পিডে কতগুলো মলিকুল আছে তাকে আমরা বলছি ডিএন ডিবি। এবার এই ডিস্ট্রিবিউশন ফাংশন ডিএন ডিবির এই হচ্ছে ফাংশনাল ফর্ম। এগুলো নিটের জন্য দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা চলে আসো অ্যাভারেজ ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জিতে। ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি বলো বা যাই কাইনেটিক এনার্জি, এগুলো গ্যাসের নেচারের উপর ডিপেন্ড করে না শেষ অবধি। এগুলো আলটিমেটলি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। প্রত্যেক মলিকুলের কাইনেটিক এনার্জি কত হবে, সেটা হচ্ছে 3/2 কেটি। প্রত্যেকটা মলিকুলের কাইনেটিক এনার্জি, যেগুলো ফর্ম করে লিখে রাখো হেডিং করে করে, কাইনেটিক এনার্জি পার মলিকুল 3/2 কেটি। এটা একদম পরিষ্কার লিখে দেওয়া আছে, একটা গিভেন টেম্পারেচার টি, কাইনেটিক এনার্জি পার মলিকুল উইল বি সেম ফর ডিফারেন্ট গ্যাস, কারণ এখানে মলিকুলার ওয়েটের উপর কিছু নির্ভর করছে না। ফলে একটা পার্টিকুলার টেম্পারেচার হাইড্রোজেন গ্যাসের কাইনেটিক এনার্জিও যা হবে, অক্সিজেনেরও তাই হবে। তাহলে সবারই যদি কাইনেটিক এনার্জি সেম হয় একটা পার্টিকুলার টেম্পারেচারে, তাহলে কাইনেটিক এনার্জি সেম মানে হচ্ছে হাফ এমভি স্কোয়ারটা সেম। তাহলে বুঝতে পারছো যে সমস্ত গ্যাসের মাস বেশি মলিকুলের, তার ভেলোসিটি কম হবে, কারণ এই জিনিসটা কনস্ট্যান্ট। তার মানে যার মাস বেশি তার ভেলোসিটি কম হবে। এই জন্যই বলা হয় যে ভেলোসিটিটা মাসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, রুটের সাথে। সেটা এখান থেকেও আসছে। পার মোলের এনার্জি কত হবে, 3/2 RT। পার ভলিউমের কাইনেটিক এনার্জি কত হবে, 3/2 P। কারণ পার ভলিউম করলে আমার রো হয়ে যাবে এখানে, আর ভিআরএমএস হচ্ছে 3P/ρ, রো রো কেটে গেল 3/2 P। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, বহুবার নিটে যেইতে জিজ্ঞাসা করেছে। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম কার সাথে সমান হয়, 3/2 অফ গ্যাসের প্রেশারের সাথে সমান হয়।
অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম, একক আয়তনে কত গতিশক্তি, সেটা হচ্ছে 3/2 অফ প্রেসার অফ দ্য গ্যাস। আচ্ছা, তাহলে মনে রাখবে অ্যাভারেজ ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, যেহেতু সবই টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তাহলে এটা কিন্তু মেজার অফ টেম্পারেচার, এক ধরনের গ্যাসের টেম্পারেচারের মেজার। তাহলে কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু টেম্পারেচার, আর ভিআরএমএস প্রপোর্শনাল টু রুট টেম্পারেচার। তাহলে V2/V1 ইন জেনারেল একটা গ্যাসের ক্ষেত্রে V2/V1 কত হবে, রুট T2/T1 ইন্টু রুট M1/M2। মনে আছে, ভি হচ্ছে রুট 3RT/M। তাহলে এম টি এর সাথে ডিরেক্ট ভ্যারি করবে, এম এর সাথে ইনভার্সলি ভ্যারি করবে। যদি মাস কনস্ট্যান্ট হয় তাহলে V2/V1 রুট T2/T1 হবে। যদি টেম্পারেচার কনস্ট্যান্ট হয় V2/V1 হচ্ছে রুট M1/M2 হবে। তাহলে ইন জেনারেল এনার্জি রেশিও E2/E1 ইকুয়াল টু T2/T1 ইকুয়াল টু V2/V1 হোল স্কোয়ার ইন জেনারেল। ওকে, তাহলে এগুলো মনে রাখলে আমার কিন্তু মোটামুটি হয়ে যায়, অসুবিধা নেই। দেখো কারো ডাউট আছে কোনো? তাহলে আমি একদম এতগুলো জিনিসটা ছোট করে দিলাম। দেখো তোমরা এবার যদি ফর্মুলা লেখো তোমার 2 পাতার মধ্যে চলে আসবে। গ্রাফগুলো একটু ছোট করে নেবে, তাহলে আর অসুবিধা হবে না। এখানে ফাঁকা ফাঁকা করে লেখা আছে বলে দেখে বড় মনে হচ্ছে, বেসিক্যালি খুব একটা বড় নয় আর। এবার কাইনেটিক থিওরিতে কি ধরনের কোশ্চেন দিতে পারে কয়েকটা ডিসকাস করে দিচ্ছি। এখানে অনেকগুলো প্রবলেম করা আছে, তোমরা অনেক কিছু প্রবলেম আছে এগুলো বাদ দেবে নিটের জন্য, কিছু দেখে নেবে বাড়িতে। আমি আজকে কিছুটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে কি ধরনের প্রবলেম আসে। নিটের প্রবলেম যখন তোমরা দেখবে, নিটের পিওয়াইকিউ দেখবে কোশ্চেন লেভেল খুব ইজি। আচ্ছা, ফার্স্টে দেখো বলেছে cooking gas containers are kept in a lorry moving with uniform speed. The temperature of the gas molecule inside. তাহলে একটা লরিকে যদি তুমি মুভ করাও, তার ভেতরের টেম্পারেচার বাড়বে না কমবে? এটা অলরেডি আমরা ইয়েতে একটা আলোচনা করেছিলাম থার্মোডাইনামিক্সে, যে গ্যাসের যে ইন্টারনাল এনার্জি, সেটা গ্যাসের র্যান্ডাম মোশন, সেন্টার অফ মাসের রেসপেক্টে গ্যাসের যে র্যান্ডাম মোশন তার উপর নির্ভর করে। ওভারঅল সেন্টার অফ মাসটা বা ওভারঅল কন্টেনার কি স্পিডে চলছে তার উপর ডিপেন্ড করে না। টেম্পারেচার অফ গ্যাস ডিপেন্ডস অন র্যান্ডাম মোশন অফ মলিকিউল। ঠিক আছে, random motion does not depend on velocity of container, so temperature remains constant. কন্টেনারটা দাঁড়িয়ে থাকলেও যা টেম্পারেচার হবে গ্যাসের, কন্টেনারটা ভি ভেলোসিটিতে চললেও তাই টেম্পারেচার হবে।
আচ্ছা, এরপরে দেখো বলেছে at what temperature is the RMS velocity of hydrogen molecule is equal to that of an oxygen molecule at 47 ডিগ্রি সেন্টিগ্রেড। এই কোশ্চেনগুলো কিন্তু নিটে খুব কমন আসে, এই টাইপের কোশ্চেন, মানে দুটোর আরএমএস ভেলোসিটির তুলনা। তাহলে বলেছে দুটোর আরএমএস ভেলোসিটি সমান, তাহলে ভি হাইড্রোজেন কত, √3RT বাই এম হাইড্রোজেন, আর ওটা √3RT বাই টি হাইড্রোজেন। তোমরা 3RT আর যদি বাদও দাও তাহলে তোমার আরো সহজে ফর্মুলা কি লিখবে, TH বাই MH ইকুয়াল টু T0 বাই M0, রুটও তুলে দেবে, তাই না? তাহলে টি হাইড্রোজেন কত, T0 ইন্টু এম হাইড্রোজেন বাই এম অক্সিজেন। তাহলে অক্সিজেনের টেম্পারেচার হচ্ছে 273 প্লাস 47 ডিগ্রি, কেলভিনে করতে হবে, সমস্ত অঙ্ক কেলভিনে নিয়ে করতে হবে। হাইড্রোজেনের মলিকুলারের 2 আর অক্সিজেনের 32, তাহলে কত হলো 320/60, তাহলে 20 কেলভিন হবে অ্যান্সার। আচ্ছা, এই যে মিক্সচারে, গ্যাস মিক্সচারে গামা, এগুলো আমরা থার্মোডাইনামিক্স আগে দেখেছি, এখানেও কিছু প্রবলেম এরকম দিয়ে দেয়। এখানে বলতে এই প্রবলেমগুলো তুমি থার্মোডাইনামিক্সেরও বলতে পারো বা কাইনেটিক থিওরিও বলতে পারো, এই প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট। বলছে 1 মোল অফ গ্যাস উইথ গামা 7/5 মিক্স উইথ 1 মোল অফ গ্যাস উইথ গামা 5/3, দ্য গামা অফ দ্য রেজাল্টিং মিক্সচার। যারা গ্যাস মিক্সচারে গামা, গ্যাস মিক্সচারে গামা বার করার ফর্মুলা এইটা, এটা অরিজিনাল ফর্মুলা। তাহলে n1 প্লাস n2 বাই গামা মাইনাস 1 ইকুয়াল টু n1 বাই গামা 1 মাইনাস 1 প্লাস n2 বাই গামা 2 মাইনাস 1। ওকে, এইবার তাহলে n1 হচ্ছে 1, গামা 1 7/5, n2 হচ্ছে 1, গামা 2 5/3। এবার সব ডেটা বসিয়ে দাও, বসালে গামার ভ্যালু বেরোবে 24/16। নিজেরা করে দেখো একটুখানি। আর যদি ডিগ্রি অফ ফ্রিডম বা কিছু দিয়ে দেয় তখন গামাটা 1 + 2/f থেকে বার করে নিতে হবে। হ্যাঁ স্যার, বেরিয়েছে। আচ্ছা, এবার এই প্রবলেমটা খুব ভালো করে মন দিয়ে এই প্রবলেমটা দেখো। বলছে টু থার্মালি ইনসুলেটেড ভেসেল 1 and 2 are filled with air at temperature T1, T2 and volume V1, T2, V2, pressure P1, P2. If the valve joining the two vessels are opened, then temperature inside the vessel at equilibrium. তাহলে আমরা আগে একটা কনসেপ্ট পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে টেম্পারেচারগুলো সেম ছিল, কিন্তু এখানে যদি টেম্পারেচার সেম না থাকে তখন তুমি কি দিয়ে করবে? যখন টেম্পারেচার সেম ছিল তখন তো আর আলাদা করে ফাইনাল টেম্পারেচার চেঞ্জ হয়নি, তখন আমরা খালি মোল নাম্বার ইকুয়েট করে করেছিলাম। কিন্তু যেখানে ফাইনাল টেম্পারেচার চেঞ্জ হবে সেখানে কি করতে হবে, সেখানে মনে রাখতে হবে, সেখানে তোমাকে
ওই ইয়ে দিয়ে করতে হবে, ইন্টারনাল এনার্জির ফর্মুলা দিয়ে। ইউ ইউ হচ্ছে এনসিভিটি, এনসিভিটি, এটা মনে রাখবে, কারণ আলটিমেট এনার্জি কনজারভেশনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট না। দুটোর মধ্যে এনার্জি যা ছিল আগে, পরে এনার্জি তাই হবে, কারণ আলাদা করে তো এনার্জি কোনো ওখানে শোষণ হয়নি বা এনার্জি ইভলভ করেনি। তাহলে সিস্টেমের আগের এনার্জি যা ছিল, সিস্টেমের পরে এনার্জিও তাই থাকবে। মাথায় রাখবে এটা, ইউ ফাইনাল ইকুয়াল টু ইউ ওয়ান প্লাস ইউ টু, ওখান থেকে যেটা আসছে। তাহলে ইউ ফাইনাল হচ্ছে সিস্টেমের টোটাল মোল নাম্বার এন ইন্টু সিভি টি ইকুয়াল টু এন ওয়ান সিবি ওয়ান টি ওয়ান প্লাস এন টু সিবি টু টি টু, বা সিবি জায়গায় তুমি এফ বাই টু আরও লিখতে পারো, অনেক কিছুই করা যায়। এইবার গ্যাসের ফাইনাল মোল নাম্বার কত? এন ওয়ান প্লাস এন টু। এবার প্রত্যেকটার যদি গ্যাসের নেচার চেঞ্জ না হয়, তাহলে প্রত্যেকবারে দুটো তুমি আইডিয়াল গ্যাসকে মিশিয়েছো মনো অ্যাটমিক, তাহলে গ্যাস মিক্সচারটা তো মনো অ্যাটমিকই থাকবে, সেটা তো সিবি গুলো কেটে যাবে, কারণ সিবি সবারই সমান। যদি বলো স্যার সিবি যদি না কাটে, সিবি না কাটলে সিবি আলাদা করে বার করে নেবে, তখন গ্যাস মিক্সচারের সিবির ফর্মুলা দিয়ে তোমাকে আলাদা করে এই গ্যাস মিক্সচারের সিবি বার করে নিতে হবে। সিবির ফর্মুলা হচ্ছে এন ওয়ান সিবি ওয়ান প্লাস এন টু সিবি টু বাই এন ওয়ান প্লাস এন টু। তখন অন্যভাবে করতে হবে। এখন আমাদের যেহেতু গ্যাসগুলো একই ধরনের গ্যাস, এই জন্য এখানে কি করা হয়েছে, আলটিমেট যেটা টি ফাইনাল সেটা বেরোলো কত, এন ওয়ান টি ওয়ান প্লাস এন টু টি টু বাই এন ওয়ান প্লাস এন টু, এরকম হবে। ওকে, আর ডিগ্রি অফ ফ্রিডম যদি আলাদা আলাদা হয় তখন এটা হবে, ওই যে প্রত্যেকে যে সিবি সিবি যেগুলো আমরা বললাম, সিবি গুলো যদি আলাদা হয় তখন এন ওয়ান এফ ওয়ান টি ওয়ান প্লাস এন টু এফ টু টি টু বাই এন ওয়ান এফ ওয়ান প্লাস এন টু এফ টু। যেহেতু ডিগ্রি অফ ফ্রিডম যদি সমান হয়, তাহলে এন ওয়ান টি ওয়ান প্লাস এন টু টি টু বাই এন ওয়ান প্লাস এন টু, এটা মনে রাখবে। এটা ফর আনইকুয়াল টেম্পারেচার মিক্সিং অফ টু গ্যাস, এটা এজ এ রুল মনে রাখবে, ঠিক আছে? এটা মনে রাখলে খুব সুবিধা আছে। এবার তুমি খালি ভ্যালুগুলো বসিয়ে দাও, এন ওয়ান টি ওয়ান এর জায়গায় তুমি পি ওয়ান ভি ওয়ান বাই আর বসাতে পারো, ওকে? এন টু টি টুর জায়গায় পি টু ভি টু বাই আর বসাতে পারো, আর এন ওয়ানের জায়গায়, হ্যালো, হ্যাঁ বলুন। আর আসার দরকার নেই, প্রিন্ট আউট করুন। আচ্ছা এবার দেখো এন ওয়ান কত, পি ওয়ান ভি ওয়ান বাই আর টি ওয়ান, আর এন টু কত, পি টু ভি টু বাই আর টি টু। এবার দেখো সব আর আর কেটে যাবে, করে এই সলিউশন আসবে। তাই এই অঙ্কটাকে স্টার দিয়ে রাখবে, অঙ্কটা বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট। যদি একই টেম্পারেচার না হয় তখন কিন্তু এভাবে করতে হবে, আর একই টেম্পারেচার হলে যেটা বলেছিলাম সেটা হচ্ছে এইটা, মনে আছে গ্যাস মিক্সচারের? এখানে ছিল নাকি আগে ছিল মিক্সচার? এই যে টেম্পারেচার সেম হলে তো এটা পি ওয়ান ভি ওয়ান প্লাস পি টু ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু, ঠিক আছে? দুটো মনে রাখবে।
এটা নিজেরা ট্রাই করো একটুখানি। বলছে গ্যাসিয়াস মিক্সচার কনসিস্ট অফ 16 গ্রাম অফ হিলিয়াম অ্যান্ড 16 গ্রাম অফ অক্সিজেন, ফাইন্ড দ্য রেশিও সিপি বাই সিপি অফ দ্য মিক্সচার। তাহলে হিলিয়ামের আগে দেখো মোল নাম্বার কত আর গামা কত। হিলিয়াম মনোঅ্যাটমিক, হিলিয়ামের গামা হচ্ছে 1+2/3, দ্যাট ইজ 5/3। আর হিলিয়ামের মোল নাম্বার হচ্ছে, হিলিয়ামের মাস হচ্ছে 16 আর মলিকুলার হচ্ছে 8, তাহলে 16/4, 4 মোল। আর অক্সিজেন হচ্ছে ডায়াটমিক, তার গামা হচ্ছে 7/5, আর মোল নাম্বার অক্সিজেনের 16/32, 16 গ্রাম, আর অক্সিজেনের মলিকুলার 32, তাহলে হাফ। এবার ফর্মুলা বসাবে। এটা থেকে সলভ করে দেখো কত আসছে। Two rigid box containing different ideal gas placed on a table. Box A contains 1 mole of nitrogen at temperature T0, while box B contains 1 mole of helium at temperature 7/3 T0. The boxes are put in thermal contact with each other and heat flows between them until the gases reach a common final temperature. Then the final temperature কত, ফাইনাল টেম্পারেচার ভ্যালু বার করতে দিয়েছে। তাহলে 1 মোল অফ গ্যাস আছে একটা কন্টেনারে, 1 মোল নাইট্রোজেন গ্যাস আছে। আর ডিগ্রি অফ ফ্রিডম কত, নাইট্রোজেন মানে ডায়াটমিক, ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5, টেম্পারেচার T0। আরেকটা কত আছে দ্বিতীয়টায়, সেখানেও আছে কিন্তু 1 মোল হিলিয়াম, হিলিয়াম মানে ডিগ্রি অফ ফ্রিডম 3, মনোঅ্যাটমিক গ্যাস, টেম্পারেচার 7/3 T0। বলছে গ্যাসগুলো মেশালে কি হবে, তাহলে ডিফারেন্ট টেম্পারেচারে গ্যাস যখন মেশাবো ডিফারেন্ট ডিগ্রি অফ ফ্রিডম, তখন সেই ফর্মুলাটা আসবে সামেশন ওভার এনএফটি বাই সামেশন ওভার এনএফ। আগের যে প্রবলেমটা আমরা করেছিলাম, এই যে এই ফর্মুলা, ঠিক আছে। তাহলে এরকম স্যাম্পল দেখো, এই প্রবলেমগুলো সব জেই মেন্স লেভেল, এগুলো নিটে আসেনি, কিন্তু নিটে এগুলো চলে আসতে পারে যখন তখন, খুবই সহজ প্রবলেম এগুলো, কিন্তু সব জেই মেন্সের প্রবলেমই করাচ্ছি মূলত। তাহলে সামেশন ওভার এনএফটি বাই সামেশন ওভার এনএফ। এবার ফর্মুলা বসিয়ে দাও, 1 into 5 into T0 plus 1 into 3 into 7/3 T0 by 1 into 5 plus 1 into 3, তাহলে অ্যান্সার হচ্ছে 3/2 T0। তাহলে তোমার দুটো কন্টেনারের মিক্সের অঙ্ক দিলে হয় সেম টেম্পারেচারে দেবে, নাহলে ডিফারেন্ট টেম্পারেচার দেবে। সেম টেম্পারেচার অলরেডি আগে বলা আছে, ডিফারেন্ট টেম্পারেচার এই দুটো প্রবলেম করে দেওয়া হলো, 4 এবং 6, এইগুলো ভালো করে করো, আর কোনো কিছু এর বাইরে আসার মতো কিছু নেই।
বলছো সিপিসিবি ডিনোট দ্য স্পেসিফিক হিট অফ নাইট্রোজেন পার ইউনিট মাস। তাহলে সিপিসিবির ডিফারেন্স কত হবে? পার ইউনিট মাসে যখন চলে যায় তখন সিপি মাইনাস সিবিকে আমরা বলি আর বাই এম, তাই না? কোনো মূলার সিবি থাকে না, সেটা আর বাই এম লিখতে হয় তখন। তাহলে নাইট্রোজেনের মলিকুলার ওয়েট হচ্ছে 28, তা সিবি মাইনাস সিবি হচ্ছে আর বাই 28 হবে সেখানে, আর কিন্তু হবে না। ঠিক আছে, ভালো করে বুঝবে, এগুলো কিন্তু কোশ্চেন অনেক সময় কনফিউজিং দিয়ে দেয়। ওয়ান কেজি অফ diatomic gas at pressure 8 into 10 to the power 4 Newton per meter square. The density of the gas is 4 kg per meter cube. What is the energy of the gas due to its thermal motion? তাহলে এনার্জি মানে হচ্ছে F/2 ইন্টু এনআরটি যদি এন মোল গ্যাস থাকে। তাহলে F/2 ইন্টু পিভি। তোমরা ওই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে যে ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, এইটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, বুঝেছো? এনার্জি, আমরা যে গ্যাসের এনার্জি আমরা ডিস্ট্রিবিউট করি সেটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়। তো ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি ভালো করে বোঝো। সব থেকে মিনিমাম এনার্জি যে কোনো একটা গ্যাসের প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডম, প্রত্যেকটা মলিকুল পিছু এনার্জি হচ্ছে হাফ কেটি। এর থেকে কম এনার্জি থাকতেই পারে না। তাহলে হাফ কেটি হচ্ছে মিনিমাম এনার্জি, এটা হচ্ছে পার মলিকুল পার ডিগ্রি অফ ফ্রিডম। একটা গ্যাসের তাহলে যদি এনখানা ডিগ্রি অফ ফ্রিডম থাকে বা এফ খানা থাকে, তখন তাহলে তার টোটাল এনার্জি কত হবে? সেই গ্যাস মলিকুলের হাফ ইন্টু এফ ইন্টু হাফ কেটি হবে। তাহলে F/2 কেটি কার এনার্জি? পার মলিকুল। যেমন যদি তোমার কোশ্চেন কেউ করে যে একটা মলিকুল আছে হিলিয়ামের, তার এনার্জি কত হবে? হিলিয়ামের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে মনোটমিক 3, তাহলে হিলিয়ামের একটা মলিকুলের এনার্জি হচ্ছে 3/2 কেটি। অক্সিজেনের একটা মলিকুলের এনার্জি কত? 5/2 কেটি। ওজনের একটা মলিকুলের এনার্জি কত? 6/2 কেটি। এগুলো মনে রাখবে একটা মলিকুলের। তাহলে এসছে এইখান থেকে পার মলিকুল পার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে হাফ কেটি, এটা হচ্ছে বেসিক। এবার তুমি এখানে গুণ করে করে যাবে। তাহলে পার মলিকুল হচ্ছে F/2 কেটি হচ্ছে এনার্জি। এগুলো নোটসে সব লেখা আছে, ঠিক আছে? এবার মলিকুলের পরে তুমি কিসে যাবে? মোলে যাবে, তখন এনার্জি কত হবে? মোল মানে কি? পার মলিকুলের জন্য এনার্জি হচ্ছে এটা। এবার তাকে তোমায় কি দিয়ে গুণ করতে হবে? অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে। তাহলে এটা কিসে চলে যাবে? পার মোলের এনার্জি। এই কে ইন্টু এন এ বোল্টজম্যান কনস্ট্যান্ট ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, এটাকে আমরা কি বলি? মোলার গ্যাস কনস্ট্যান্ট। তাহলে F/2 RT। তাহলে এনার্জি হচ্ছে F/2 RT পার মোলের। বুঝেছো? F/2 আর এর আরেকটা নাম আছে, তোমরা সবাই জানো, এটাকে বলা হচ্ছে সিবি। তাহলে সিবিটি। তাহলে এন মোল গ্যাসের এনার্জি কত? বুঝেছো আসছে কোন জায়গা থেকে? এন ইন্টু F/2 RT। তাহলে এটা হচ্ছে গ্যাসের টোটাল, যদি এনখানা এন মোল থাকে ওই গ্যাসটার মধ্যে, তখন তার টোটাল এনার্জি হচ্ছে এন ইন্টু F/2 RT বা এনসিবিটি। এই এনার্জিটা ইন্টারনাল এনার্জি, কারণ ইন্টারনাল এনার্জি তো কাইনেটিক ছাড়া আর কিছু হবে না গ্যাসের, এটাকে আমরা ইন্টারনাল এনার্জি বলি, এই জন্য আমরা বলেছিলাম এনসিবিটি। আর চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত? এনসিবি ডেলটি। তাহলে আমাদের যে কোনো গ্যাসের চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এনসিবি ডেলটি কোত্থেকে আসে দেখেছো? এইখান থেকে আসছে, বুঝেছো? মনে রাখবে এগুলো। একটা মলিকুল ভালো করে বোঝো, একটা মলিকুলের এনার্জি কি হয়? একটা মলিকুলের একটা ডিগ্রি অফ ফ্রিডম, মানে এর থেকে কম কিছু হয় না। প্রতি ডিগ্রি অফ ফ্রিডম পিছু প্রত্যেকটা মলিকুল পিছু এনার্জি হাফ কেটি, এটাই মিনিমাম এনার্জি। এবার তুমি মাল্টিপ্লাই করতে করতে বাড়াচ্ছ। তাহলে ওটাই লেখা আছে এন ইন্টু F/2 RT। তাহলে F/2 আগে নিয়ে নিলাম, তাহলে এনআরটি, এনআরটি মানে পিভি। তাহলে পি জানা আছে,
টি এত, ডিগ্রি অফ ফ্রিডম 5, এটা আমার যদি দরকার নেই এখানে। মাস দেওয়া আছে কত, 1 কেজি, আর ডেন্সিটি দেওয়া আছে 4, তাহলে ভলিউম কত 1/4 মিটার কিউব। এবার সব ভ্যালু বসিয়ে দাও। ও ডিগ্রি অফ ফ্রিডম দরকার, ডিগ্রি অফ ফ্রিডম সামনে আছে, F/2 ইন্টু এনআরটি, তাহলে 5/2 ইন্টু পি ইন্টু ভি। বুঝলে অঙ্কের, তাহলে এই অঙ্কটা কিন্তু খুব ট্রিকি অঙ্ক, খুব ট্রিকি। 3 perfect gas at absolute temperature T1, T2, T3 are mixed. The masses of molecules M1, M2, M3 and number of molecules are assuming no loss of energy, final temperature. তাহলে সামেশন আবার এনএফটি বাই সামেশন আবার এনএফ, এফ গুলো তো সব সমান, এখানে একই গ্যাস বলেছে। এই তিনটে পারফেক্ট গ্যাস আছে, পারফেক্ট গ্যাস মানেই তোমায় ডিগ্রি অফ ফ্রিডম 3 ধরতে হবে সাধারণভাবে, মানে মনোঅ্যাটমিক আর কি। এগুলো নিটের জন্য না করলেও চলবে, এগুলো এত বড় অঙ্ক দরকার নেই। এগুলো সব জেই মেন্স এর কিছু কঠিন প্রবলেম আছে, কিছু অঙ্ক বাদ দিয়ে করে। বলছে গ্যাস মলিকুল অফ মাস এম at the surface of earth has kinetic energy equivalent to 0 degree centigrade. If it is were to go up straight without colliding any other molecule, how high it would rise? তাহলে আমি ধরে নিচ্ছি যে এই এনার্জিটা হাফ এম ভি স্কোয়ার, সেটা নিয়ে যাচ্ছে উপরে, তাহলে যেতে যেতে কাইনেটিক এনার্জি লস হবে, পোটেনশিয়াল এনার্জি গেইন হবে। তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে 3/2 কেটি একটা মলিকুলের জন্য। তাহলে সেটা হচ্ছে এমজিএইচ, তাহলে সেখান থেকে এইচ এর ভ্যালু পেয়ে যায়। এই অঙ্কটা দেখো, এটা দিয়েছে অ্যালুমিনিয়ামের স্পেসিফিক হিট বার করতে দিয়েছে। অ্যালুমিনিয়াম মানে হচ্ছে সলিড, সলিডের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম 6 হয়, এনসিআরটি ইনফরমেশন এটা ওই জন্য দিয়েছে। আমরা নর্মালি গ্যাসের প্রবলেম করছি, কিন্তু সলিডের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, 6 হবে, এটা কিন্তু পরিষ্কারভাবে এনসিআরটিতে লেখা আছে। আগে একদিন যখন এনসিআরটি ডিসকাশন করেছিলাম তখন এটা বলেছিলাম। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম 6 ধরতে হবে, যে কোনো সলিডের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম আমরা 6 ধরবো। তাহলে ইউ হচ্ছে F/2 RT। আর সিবির ভ্যালু দিয়েছে নাকি, স্পেসিফিক হিট সিবির ভ্যালু, সিবি হচ্ছে 3/2। আর এবার যদি তোমাকে ইয়েতে দিয়ে থাকে পার কেজিতে দিয়েছে, তাহলে মাস দিয়ে ডিভাইড, মলিকুলার দিয়ে ডিভাইড করতে হবে। জুল পার মোল পার কেলভিন দেয়নি, জুল পার কেজি পার কেলভিন দিয়েছে। তাহলে 3/2 কে মলিকুলার রোড দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 3 ইন্টু 8.3 বাই মলিকুলার কত 27, তোমরা জানো গ্রামে নিয়ে করতে হয়। তাহলে 27 ইন্টু 10⁻³ কেজিতে চলে গেল।
গ্রামে থাকছে, কেজিতে নিতে হচ্ছে। এগুলো দেখবে, এগুলো মোটামুটি সোজাই আছে। নিটে একদম বেস লেভেল কোশ্চেন আসবে, নিটে খুব কঠিন কিছু আসবে না, ঠিক আছে, একদম নিশ্চিত থাকতে পারো। এই যে এই টাইপের অঙ্ক নিটে অনেক দেয়, সেটা হচ্ছে টোটাল সিস্টেমের ইন্টারনাল এনার্জি বার করতে দেয়। কি বলেছে, এই গ্যাস মিক্সচার কনসিস্ট অফ 3 mole of oxygen and 5 mole of argon at temperature T, considering only translational and rotational mode, মানে ভাইব্রেশনাল মোড বাদ দিতে বলেছে, টোটাল ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম। তাহলে ইন্টারনাল এনার্জি হচ্ছে সামেশন ওভার এন সিভিটি বা এন ইন্টু এফ বাই টু আর টি। তাহলে অক্সিজেন 3 মোল রয়েছে, তাহলে 3, অক্সিজেনের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5, ডায়াটমিক যেহেতু, 3 ইন্টু 5/2 আর টি, প্লাস 5 মোল রয়েছে কি আর্গন, তাহলে 5 ইন্টু আর্গন মনোঅ্যাটমিক 3/2 আর টি। এটা করলে 15 আর টি হবে। নিটে কিন্তু এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন নিটে বহু দেয়, ঠিক আছে, ইম্পর্টেন্ট, যেটা জেইএমএস এর কোশ্চেন নিটের জন্য ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন দেখেছো কতবার দিয়েছে, ভলিউম আর প্রেশার থেকে। আইডিয়াল গ্যাস অকুপাইজ ভলিউম 2 মিটার কিউব অ্যাট প্রেশার 3 × 10⁶ পাস্কাল, এনার্জি অফ দ্য গ্যাস। তাহলে এনার্জি হচ্ছে এন ইন্টু এফ বাই টু আর টি, তাহলে এফ বাই টু আগে নিয়ে আসলাম, ইন্টু এন আর টি, তাহলে এফ বাই টু পিবি। তাহলে গ্যাসের ইন্টারনাল এনার্জি এফ বাই টু পিবি, এটাও একটা ফর্মুলা হিসেবে মনে রাখবে। তাহলে এফ বাই টু পিবি হয়ে গেল, তাহলে 3/2 পিবি, 3/2 পি কত 3 × 10⁶, আর ভি হচ্ছে 2 মিটার কিউব, তাহলে 9 × 10⁶ জুল। এগুলো নিটের দরকার নেই, এগুলো অনেক কঠিন কোশ্চেন। এই যে এই টাইপের কোশ্চেন দেখবে নিটের জন্য, ঠিক আছে, দুটো পার্টিকুলার টেম্পারেচারে ভেলোসিটি রেশিও বা এরকম কিছু দিয়েছে, পরে গিভেন গ্যাস অ্যাট 1 অ্যাটমিক প্রেশার, RMS speed of molecule is 200 at 127 degree centigrade, 2 atomic pressure at 227 degree centigrade, the RMS speed will be, the RMS speed ক্ষেত্রে মনে রাখবে গ্যাসের স্পিড গ্যাসের প্রেশারের উপর ডিপেন্ড করে না, যতক্ষণ না প্রেশার ডেন্সিটি এই রেশিওটা কনস্ট্যান্ট থাকছে, প্রেশারের উপর কিছু ফ্যাক্টর আসবে না, ঠিক আছে। তাহলে ভলিউম হচ্ছে √3p/ρ, তুমি ভাবতে পারো প্রেশার, প্রেশার বাড়লে ডেন্সিটিও বাড়বে, তাহলে প্রেশার বাই ডেন্সিটি ফ্যাক্টরটা ফিক্স থাকবে সবসময়। ফলে আলটিমেট গ্যাসের আরএমএস ভেলোসিটি আমরা প্রেশারের উপর ডিপেন্ডেন্সিটা নেই না, আমরা নেই হচ্ছে টেম্পারেচার আর মলিকুলার ওয়েটের উপর। তাহলে V2/V1 কত হবে, T2√T2/T1, এটা করলে হয়ে যাবে। ওকে,
দেখবে প্রবলেমগুলো, আর এগুলো বাকি সব একই ধরনের প্রবলেম, ঠিক আছে? এগুলো দেখতে থাকবে, এখানে অনেকগুলো প্রবলেম করে দেওয়া আছে সিমিলার টাইপের। ওকে, এগুলো এই যে এই অঙ্কগুলো নিটের অঙ্ক, খুব সহজ অঙ্ক এগুলো হয়, একদম বেসিক ফর্মুলার উপর অঙ্ক দেবে। যত পারবে এই টাইপের ভেলোসিটি সাথে টেম্পারেচার, ভেলোসিটি, মলিকুলার ওয়েট, এই অঙ্কগুলো বেশি দেখবে। এই অঙ্কটা এইমস এর অঙ্ক, এটা ওই গ্যাস মিক্সচারের কনসেপ্টে যেটা আমরা করেছিলাম ওইভাবেই এটা করা আছে। মাস টাস দেওয়া আছে মলিকুলার ওয়েটের জায়গায় বা ভলিউমের জায়গায়, তখন তোমাকে একটুখানি ওইগুলো মোল নাম্বারগুলো একটু অন্যভাবে বার করতে হবে, আর কিছুই না। ঠিক আছে, চলো এগুলো দেখো। এবার আমরা একটুখানি ব্রেক নেব, ব্রেক নেওয়ার পরে তোমাদের ইয়েটা করিয়ে দিচ্ছি, থার্মাল এক্সপানশন বলো বা বাকিগুলো থিওরি করে দিচ্ছি। পরের দিন একটা ক্লাসেই আমি ফাইনালি ইয়েটা কমপ্লিট করব, থার্মালের বাকি যা পোর্শন আছে টোটাল। আজকে অনেকটা বড় পোর্শন করিয়ে দিলাম,